আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি মামনি, যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। ঘুম থেকে উঠেই কিন্তু টানা রোদের একটা ওয়েদার দেখলাম। আর এই পরিমাণে রোদ দেখে আচার বানানোর একটা লোভ সামলাইতে পারলাম না। তো ঝটপট আচারের জন্য আম ছিল ফ্রিজে রাখা। তো আমি কিন্তু তাড়াতাড়ি আমগুলো কেটে বেলকুনিতে চলে এসেছি, লবণ হলুদ মরিচ এগুলো লাগিয়ে নিয়ে এসে দেখছি যে বেলকুনিতে খুব সুন্দর ফুল ফুটেছে। তো এগুলো তো বারবারই আমি দেখি, আপনাদেরকে অনেকবার বলেছি। আপনারা কিন্তু দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমার দেখা শেষ হবে না। আর আমি যতবার দেখি ততবারই আমি আপনাদেরকে খুব মিস করি, যার কারণে একটু ক্যামেরাবন্দি করে নেই। তো আম সত্ত্ব দিয়েছিলাম, সেটা কিন্তু রোদে দিয়ে দিলাম। আর এই যে ঢেকে ঢেকে রোদে দেওয়ার কারণে বারবার আর কি দেয়া লাগতেছে, লং টাইম ধরে শুকানো লাগতেছে। আর যদি একটু আগলা করে দেই তাহলে কিন্তু কাকে খুব আক্রমণ করে, যার কারণে ঢেকে ঢেকে দিয়েই ইয়াটা করতেছে আর কি, আমটা শুকাচ্ছি। তারপর ওই যে আমের আচার দিব, এই জন্য আম কেটে রেখেছিলাম, সেটা আর কি রোদে দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু বাচ্চারা বাসায় থাকতে থাকতেই রান্নায় চলে এসেছি। দুপুরের রান্না সকালের রান্না একবারেই করে নেব, কারণ দুইটা ছেলে মেয়ে, বড় দুইজন আর কি, তারা সকালে উঠে একজন স্কুল একজন কলেজে চলে যায়। আর আমি ছোট বাচ্চাটাকে নিয়ে কিন্তু সারাদিন এইভাবে কাজ করতে থাকি। তো রান্নাটা কিন্তু সংসারের এমন একটা অংশ, রান্নাটা যদি হয়ে যায় তাহলে দেখা যায় যে সারাদিনের অর্ধেকটা কাজই কমপ্লিট হয়ে যায়। এজন্য চেষ্টা করি ওই দুইটা বাচ্চা যতক্ষণ বাসায় থাকে, ওরা বাসায় থাকতে থাকতেই দুপুরে রান্নাটা শেষ করে নেওয়ার চেষ্টা করি। তো আজকে রান্না করতেছি করলা, সাথে হচ্ছে আলু, আর এই যে চিংড়ি মাছ দিয়ে করলা আলুর একটা তরকারি বলতে পারেন, আবার চচ্চড়িও বলতে পারেন। তো যাই হোক, রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে কি নাম দেয়া যায় এর। করলা তো সবসময় ভাজি করি আমি, আর করলা ভাজিটা তো আমার বাসায় সবাই খুব খায়। তো আজকে করলাটা একটু অন্যরকম করে রান্না করতেছি, আর সেটাও আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করব। এই জন্য রান্নার শুরু থেকেই কিন্তু ক্যামেরা অন করে রাখছি। তো প্রথমে কিন্তু ফ্রাই প্যানে তেল গরম করেছি, আর তারপর তাতে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজের সাথেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটাও আমি একটু হালকা ভাজা ভাজা করব, আর চিংড়ি মাছটা ততক্ষণে আমার ভাজা ভাজা হয়ে যাবে আর কি। তো চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা ভাজা করতে করতে এর মধ্যে আবার একটু লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। শুধুমাত্র লবণ আর হলুদটা দিয়েই আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে বেশ আদা ভাজা ভাজা করে নিয়েছি, মানে পেঁয়াজের যে কাঁচা ভাবটা ওইটা চলে গেছে, পেঁয়াজ কিন্তু বেরেস্তা করব না। তারপর এখানে আমি ওই যে আগে একদিন বলেছিলাম যে নতুন রাঁধুনি যারা, তারা কিন্তু এভাবে ট্রাই করতে গেলে অনেক সময় মিস হয়ে যাবে। তবে যারা এক্সপার্ট, নতুনদের মধ্যে অনেক এক্সপার্ট থাকেন, তারা আবার ঠিকঠাক করতে পারবেন। মানে এই যে মশলাটা, আমি দেখা যায় যে অনেক সময় মাছের সাথে মশলাটা একসাথে দিয়ে দেই। তো চিংড়ি মাছ যেহেতু, এজন্য আর খুব বেশি প্রবলেম হবে না, নতুন রাঁধুনিরা এভাবেই ট্রাই করবেন, কোনো সমস্যা নাই। তো চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু সাইড করে রেখে মশলাটা দিয়ে আমি তারপর মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এখানে করলা অ্যাড করব। তো করলাটাকে আমি কিন্তু সুন্দর করে কেটে করলার সাথে সমপরিমাণ প্রায় আলু দিয়েছি, দিয়ে করলা আলুটাকে ধুয়ে নিয়ে তারপর লবণ দিয়েছি, দিয়ে বেশ সুন্দর করে চটকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। অনেকটা সময় রেখে দেওয়ার পরে করলা থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই যে মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি করলা থেকে পানি চিপে চিপে নিয়ে তারপর মশলার মধ্যে করলা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওই যে পানিটা বের হয়েছে ওটা কিন্তু ফেলে দিলাম। তো করলা রান্না করার আগে একটা জিনিস খুব করে খেয়াল করতে হবে, সেটা হলো যে যদি লবণটা মাখিয়ে আমরা কিছু সময় রেখে দিই, বেশ সময় রেখে দিই, তাহলে করলার যে তেতো ভাবটা ওইটা অর্ধেকটাই ওখান থেকেই চলে যায়। আর তারপরে যদি একটু পেঁয়াজ আর তেলের পরিমাণটা বেশি দিতে পারি,
সাথে সমপরিমাণ আলু দিতে পারি, তাহলে করলা হবে সবথেকে মানে প্রত্যেকটা ফ্যামিলির ছোট বাচ্চা থেকে শুরু করে সবার ফেভারিট তরকারি। আর এটা যে আমাদের শরীরের জন্য কতটা ভালো, কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি। তো অনেক পরিবারে আছে বাচ্চারা করলা খেতে চায় না, বড়রাও খেতে চায় না। তো সেসব পরিবারের মানুষদের জন্য আমার এই আজকের রেসিপিটা আর কি। আর যারা আমার আপুরা আছেন অনেক সুন্দর করে রান্না করতে পারেন, তাদের কথা তো আর নাই বা বলি, তারা আসলে আমার থেকে অনেক ভালো করে রান্না করতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি করলা আলুটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে তারপর হচ্ছে এই যে ঢেকে রেখেছিলাম। এখানে কিন্তু বেশি পানি অ্যাড করি নাই, ওই যে করলা আলু নাড়াচাড়া করতে করতে একটু পানি বের হয়েছে, ওটা দিয়ে আর কি ঢেকে দিয়েছি। দিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল যে আল্লাহ, আমি তো কাঁচামরিচ দেই নাই। কাঁচামরিচটা আসলে মনে ছিল না দিতে, ভুলে গেছিলাম। যে আমি কিন্তু আগেই কেটে রাখছি, কিন্তু খেয়াল করিনি। হয় মাঝে মাঝে এমন একটু হয়ে যায় আর কি আমাদের, যে সামনে থাকে তারপরেও দেখা যায় যে ভুল হয়ে যায়। তো যাই হোক, এবার কাঁচামরিচটা আমি দিয়েছি, দিয়ে তারপর আবারও ঢেকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে আবারও ঢেকে দিয়ে রান্না করব। এই ভিডিওটা কিন্তু গত 2 দিন আগে করা। তো গত 2 দিন আগের ভিডিও আজকে আমি ভয়েস দিয়ে আজকে আপলোড করতেছি। আর আজকে তো পুরা বাংলাদেশেই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, ওয়েদার একেবারেই ঠান্ডা। গতকাল সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে কি আর বলার, এখানে সবার জন্য দোয়া কামনা করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। তো যে যেখানে আসি আমরা সবাই আশেপাশে সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, আমিন। তো এখানে কিন্তু করলার সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প করে ঝোলের পানি দিয়েছি, যাতে করে ওই পানিটা দিয়েই সুন্দর করে রান্নাটা শেষ হয়ে যায়। ভালো করে মানে কি করলা আলুটা সেদ্ধ হয়ে একদম রান্নাটা কমপ্লিট হয়ে যায়, এরকম বুঝে অল্প করে আর কি পানি দিয়েছি। দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপর এই যে একদম তেল চুপচুপ করে উঠে আসছে প্রায়, এরকম সময় আমি বেশ কয়েকবার 5-6 বার একটু নেড়ে চেড়ে উল্টে দিয়ে তারপর একটু ভাজা করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এই পর্যায়ে জাল একটু কমিয়ে দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে এই সময় একটু তেলটা সুন্দর করে উঠে আসলে ওই তেলে যদি আবার উল্টে পাল্টে করে একটু ভাজা করে নেই, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে, অনেক আলাদা একটা টেস্ট আসে আর কি। তো সেটাই আর কি করেছি। তো এই জন্যই বললাম যে এটা কি তরকারি বলবো নাকি চচ্চড়ি বলবো, তো আপনারা একটা নাম দেন, এটার কি নাম দেয়া যায়। আচ্ছা, এই যে আমি সুন্দর করে এটা তরকারিটা আর কি সুন্দর করে বেড়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। তো এখানে অনেকটা, এটা একটা রাইস ডিশ, এটাতে অনেকটা পরিমাণে কিন্তু তরকারি। আর এই অনেকটা পরিমাণে তরকারি কিন্তু আমি দুইবার সকালে তো খাওয়া হয়নি, দুপুরে আর রাতে। তো দুপুরে আর রাতে দুইবারে কিন্তু আমি আর আমার ছেলে অর্ধেকের বেশিটাই খেয়েছি, আর অল্প একটু পরিমাণে মেয়ে খেয়েছে। বিশ্বাস করতে পারবেন না যে এটা কি পরিমাণে অসাধারণ একটা মজাদার তরকারি হয়েছিল। তো আমার ছেলে বলতেছে, আম্মু তুমি, মানে ওর সবসময় এমনই কথা, আম্মু তুমি এটা প্রতিদিন রান্না করবা, যেই তরকারিটা অনেক মজা হবে ওর কথা হলো সেটা প্রতিদিন করতে হবে। আর যে স্ন্যাক্স আইটেমই যা করি না কেন যেটা মজা হবে সেটাও প্রতিদিন করতে হবে, এটাই হলো ওর কথা। আসলে এটা বাড়িয়ে বলার মতো কিছু না। সত্যি কথা বলতে তরকারিটা যে এত মারাত্মক লেভেলের মজা হয়েছিল কি বলবো। আমি নিজেই খেতে বসে ভাবছিলাম যে এটা কী রান্না করেছি আমি, মানে আমি কি এভাবে করলা রান্না করা যায়, এত মজা হয় করলা রান্না করলে, আমি নিজেই কিন্তু ভাবছিলাম। তো যাই হোক, করলা কিন্তু মজা করে রান্না করে দুইজনে মা ছেলে একদম জমিয়ে খেয়েছিলাম। মেয়ে তো সন্ধ্যার পরে বাসায় আসে, ও সন্ধ্যার পরে এসে খেয়েছে। আর
রাতে কিন্তু খেতে যে আবার আমাদের একটু টানাটানি পড়ে গেছে, দেখতেছি যে ভাগে কম হয়ে যাচ্ছে আর কি সবার। তো নেক্সট ডে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও রান্না করব। তো করলা তো রান্না করে নিয়েছি, আর করলা রান্না করার পরে আজকে একটু ছোলার ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। এজন্য ডিমটা প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে এখানে ছোলার ডাল রান্না করব। আর ছোলার ডালটা কিন্তু অলরেডি আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, যে একটু সিটি মেরে নেই, কারণ হচ্ছে যে ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে আমি 2-3টা সিটি মেরে নিয়েছি, নিয়ে একটু আধা সিদ্ধ করে নিয়ে তারপরে এবার হচ্ছে এই যে এখানে আরেকটা পাতিলে আর কি রান্না করব। তো এখানে এই যে ছোলার ডালটা যেভাবে রান্না করতেছি, পেঁয়াজ লাল করেছি, লাল বেশি করিনি আমি, আসলে কোনো তরকারিতেই পেঁয়াজটা বেশি লাল করি না, জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যাবে, এটাই এনাফ। আর শুধুমাত্র যেখানে বেরেস্তা অ্যাড করব সেটাই শুধু পেঁয়াজটাকে বেরেস্তা করি, বাকি সব তরকারিতে পেঁয়াজ যেটা আমি বেরেস্তা করব না সেখানে সব কিছুতেই পেঁয়াজটা এই যে কাঁচা ভাবটা চলে যাবে এ পর্যন্তই ভাজি। তারপর একটু মশলা অ্যাড করেছি পরিমাণ মতো, আদা রসুন জিরা গরম মশলা এই অ্যাড করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর এই যে ডালটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে ডাল কষিয়ে নেব সুন্দর করে, একটু পানিও দিয়ে দিয়েছি কষানোর জন্য, দিয়ে তারপর ডালটা কষিয়ে নিয়ে কষানো হয়ে যাওয়ার পরে ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে দেব, দিয়ে তারপরে ডিম বসিয়ে দিয়ে অল্প জালে ঢেকে রেখে রান্না করে নেব ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে। তো যাই হোক, আজকে অনেক রান্নাবান্না হলো, অনেক গল্প হলো, অনেক কথা হলো। আর আপনারা এখনও পর্যন্ত যদি আমার ভিডিওর সাথে কেউ থেকে থাকেন তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগার মতো কিছু মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকে এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।